দাদা, আবার নতুন প্রকল্প, সামনেই বিধানসভা ভোট, তার আগে আপনাদের মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে তাদের দাবি দেওয়া পূরণ করার একটা নতুন প্রজেক্ট আপনাদের হাতে তুলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের কাজ কিভাবে শুরু করলেন আর কেমন ছাড়া পাচ্ছেন? আজকে তৃতীয় দিন, 2 তারিখ থেকে আমরা শুরু করেছি। সবচেয়ে বড় কথা হলো কি, বাংলা কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে এরকম কোনোদিন কোনো প্রকল্প হয়নি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারবে এটা সারা পৃথিবী তাকিয়ে দেখছে। প্রত্যেকবারে কি মনে করুন, একটা জায়গায় কোনো একটা ওয়ার্ডে মনে করুন আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা কি করি যে আমরা একটা হয়তো রাস্তা করতে হবে, তার একটা স্কিম জমা দিলাম, ইঞ্জিনিয়াররা এস্টিমেট করলেন, সেটা ভেট হলো, তারপর কাজ হলো। এক্ষেত্রে ঠিকঠাক করছেন কিন্তু এলাকার মানুষ। মানে এই অভিনব জিনিস, হয়তো আমরাও কথা বলতাম মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু আমরা মানুষের সঙ্গে কথা বলে যেটা করতাম সেই জায়গায় কিন্তু এখানে মানুষ সরাসরি আসছেন, এবং সেটা বুথ পিছু। একটা ওয়ার্ডে মনে করুন 6টা 8টা 10টা বুথ আছে, এবং প্রত্যেকটা বুথের ইন্ডিভিজুয়াল যে সিটিং, এবং সেই 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প, এবং বুথ পিছু যে একটা টাকা বরাদ্দ, এটা মানে ভাবা যায় না, অভাবনীয় প্রকল্প। এবং এর ফলে সারা বাংলা উপকৃত হয়, পৌরসভা, পঞ্চায়েত, কর্পোরেশন, সমস্ত জায়গায়। আপনার বিরাট বড় পৌরসভা, 35টা ওয়ার্ড, 413টা বুথ। টোটাল ক্যাম্প কতগুলো? আমার ক্যাম্প সংখ্যা এই মুহূর্তে আপনাকে বলে দিচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আমার টোটাল ক্যাম্প। 18-10-এ আমরা ক্যাম্প শেষ করছি, পুজোর পরেই। পুজোর পরে আমাদের 3-11 অব্দি শিডিউল, মানে গভর্নমেন্টের শিডিউল আছে, তার আগেই আমরা শেষ করে দিচ্ছি, ছুটির দিন বাদ দিয়ে। ধরতে পারেন, মনে করুন টোটাল নাম্বার অফ বুথ হচ্ছে এখানে 3টে, পরপর হয়ে যাচ্ছে। আমাদের 2 তারিখে আছে, যেমন 2 তারিখে ছিল আমার তো 2টো বিধানসভা। 2 তারিখ 11 নম্বর ওয়ার্ডে হয়েছে, আবার 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, 2 নম্বর ওয়ার্ডে হয়েছে। 4 তারিখে হয়েছে 2টো, 11 নম্বরে। এই যে ক্যাম্পগুলোতে আপনারা যাচ্ছেন, সাধারণ মানুষ এসে কোন ধরনের অভিযোগ বেশি করছে? তাদের চাহিদা, মোরাল চাহিদা কোনগুলো বেশি? রাস্তা বলেছেন, ড্রেন বলেছেন। এখনো পর্যন্ত যে 3টে ক্যাম্প হয়েছে, মূলত রাস্তা, ড্রেন, খুব কম জায়গায় আলোর কথা হয়েছে। এই যে সোনারপুরে একটা সমস্যা, জল জমা, এটা নিয়ে যে ধরনের অভিযোগ উঠে আসছে, জল জমার সমস্যা যেমন পার্ট বাই পার্ট আমরা মেটাচ্ছি। আগে যে পরিমাণ হতো সেটা কিন্তু এখন নেই। দুটো জিনিস বুঝতে হবে আপনাকে। একটা সময় হচ্ছে যে নগরায়ণ হচ্ছে, নগরায়ণ হওয়ার পরে কি আছে, যেটা ফাঁকা জমি ছিল, সেই ফাঁকা জমিটা তো এখন আর নেই। ফাঁকা জমির একটা নিজস্ব জল ধারণ ক্ষমতা ছিল, সেই জায়গাগুলোতে তো বাড়ি হচ্ছে। ফলে ভ্যাকেন্ট ল্যান্ড এখন আর নেই, সোনারপুরে নেই বললেই চলে। ফলে সেই ভ্যাকেন্ট ল্যান্ডগুলো, যেগুলো ন্যাচারালি জল ধারণ করতো বা জল শুষে নিত, সেই জায়গাটা নেই। প্লাস সেখানে বাড়ি হলে সেই বাড়ির ইউজড জল আছে, প্লাস প্রকৃতির জল, ওগুলো তো যোগ হচ্ছে। এই টোটালটাই হচ্ছে খালপথ। আমরা করছি, একসঙ্গে সবটা পাচ্ছি না, কিন্তু আগে যা ছিল তার তুলনায় অনেকটাই ডেভেলপ হয়েছে। আমি বলবো না সবটা হয়েছে, কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে। সেক্ষেত্রে এই যে অভিযোগগুলো উঠে আসছে, এই সমাধানের কাজ কবে থেকে হাত দেবেন? এটা আমরা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কিম করে দিচ্ছি। নিয়ম হচ্ছে, যেটা 3 তারিখের পর, ওটা 15 তারিখের মধ্যে সেগুলো পাঠাতে হবে। 15 তারিখের আমরা সেগুলো রেডি করে পাঠিয়ে, তারপর ফান্ড অ্যালোকেশন হয়ে যাবে, কাজ শুরু হবে। এই ভোটের আগে আপনাদের কাজ করতে, ধরুন বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় ড্রেনেজের যে সমস্যা ছোটো ছোটোগুলো রয়েছে, এই প্রকল্পের কাজ কমপ্লিট হলে কতটা রাজনৈতিকভাবে আপনারা সুবিধা পাবেন মানুষের কাছে পৌঁছাতে? অবশ্যই, আমরা তো মানুষই তো এই প্রকল্পের জায়গাগুলো দিচ্ছেন। এই জিনিসগুলো, যে কাজগুলো, এগুলো তো মানুষের দেওয়া কাজ। মানুষই তো সিদ্ধান্ত নিচ্ছেন, মিটিংয়ে এসে, ক্যাম্পে এসে, সেটাই তো রূপায়িত হবে।
ফলে মানুষ বুঝতে পারবে। তাহলে একটা প্রশ্ন উঠে আসছে যে সময় এত বড় বড় প্রকল্প নিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী 80,000 কোটি টাকা, আবার সেই জায়গায় দাঁড়িয়ে পুজো অনুদান যেটা ছিল 85,000 সেইটা 1,10,000 হলো। কিন্তু প্রশ্ন এক জায়গায় উঠছে যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএ কিন্তু রাজ্য সরকার ডিলে করছেন, দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও পাচ্ছেন। এখানে কিছু ক্ষোভ উঠে আসছে যে এত টাকা সরকারের নিশ্চয় রয়েছে বলে 8,000 কোটি টাকা খরচা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে আপামর জনসাধারণের কোনটা বেশি জরুরি। আপনি কত সংখ্যক মানুষের কথা বলছেন? আমি হয়তো কেউ ডাল ভাত খাচ্ছে, সে ইচ্ছে করছে মাছ ভাত খাবার, যে মাছ খাচ্ছে সে ইচ্ছে করছে মাংস খাবার, যে খেতে পাচ্ছে না সে কি চাইবে? অন্তত ডাল ভাতটা খেয়ে পাচ্ছে। তা আমি যদি একজন প্রশাসক হই, আমি চেষ্টা করবো আগে সবাই ডাল ভাতটা খায়। কিন্তু আপনাদের সরকারের তো মেরুদণ্ড বলা হয় সরকারি কর্মচারী, হকের জিনিস দিয়ে তো দেওয়া হচ্ছে না তো, ফেস বাই ফেস তো হচ্ছে। একসঙ্গে সবটা তো পেরে যদি শুধুই দিয়ে হয় আর জনকল্যাণমূলক কাজ না হয় তাহলে কি হবে বলুন? তাহলে কি ডেভেলপমেন্টটা হবে? ডেভেলপমেন্টও চলবে, মানুষের মাইনেও বাড়বে। কোনো জায়গায় কিন্তু বলা হয়নি যে দিয়ে দেওয়া হবে না। উনি সবসময় কিন্তু সদর্থ, এবং উনি কিন্তু কিছুদিন আগেও 5%, তার আগে 3% এগুলো করেছে। যেরকম ওনার সংকুলান হচ্ছে, উনি কিন্তু যথেষ্ট সহৃদয় এ ব্যাপারে। আর একটা প্রশ্ন, সেইটা কিন্তু আমি যদি ফেস বাই ফেস সেটা হবে, কিন্তু সেটা হতে গেলে যেটা দরকার টোটালটা একসঙ্গে করতে গেলে হয়তো ডেভেলপমেন্টটা হবে। উনি সেটা বুঝেছেন যে এইটা কিছুটা করে বাকিটা ডেভেলপমেন্ট করে আবার সামনের ফেজে সেটা করা উচিত। একবারও বলেননি কিন্তু দেওয়া হবে না, ফেজ বাই ফেজ দেওয়া হবে, একসঙ্গে হয়তো পুরোটা দেওয়া হচ্ছে, আলটিমেটলি সবাই পাবে। একদম শেষ প্রশ্ন, প্রায় 150-র উপরে ক্যাম্প আপনার পৌরসভা জুড়ে হবে, 35টা ওয়ার্ড, অনেক বড় পৌরসভা। সাধারণ মানুষকে যারা এই ধরনের ক্যাম্প এড়িয়ে চলেন, বা এই দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, অনেক ক্যাম্প চলছে, অনেকের হয়তো সমাধান হয়নি, ক্ষোভ আছে, সমস্ত মানুষকে আপনার পৌরসভার যারা বসবাসকারী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই প্রকল্পের উদ্দেশ্যে? আপনারা আসুন, আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা জানান, এবং অগ্রাধিকার ভিত্তিতে তার সমাধান হবে, এটুকু নিশ্চিত করছি। একটা প্রশ্ন, ধরুন একটা বুথে 10 লক্ষ টাকা যাচ্ছে, কিন্তু অভিযোগ উঠে আসলো বা মানুষের চাহিদা উঠে আসলো 50 লক্ষ, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে হবে। যেগুলো 10 লক্ষ টাকার পরে আসলো সেগুলো কি আপনারা অন্য ফান্ড থেকে সেই অবশ্যই করবেন? সেগুলো তো তারপর, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপরে যেমন আমাদের পৌরসভার নিজস্ব ফান্ড থেকে বাদবাকি কাজ করা হয়, হ্যাঁ, কিছু আমরা কেএমডিএ থেকে পাই, কিছু ইউডিএমএ থেকে পাই, সব কিছু। এটা তো আমরা বোনাস পেলাম বলতে পারি। একদম। আর একটা মানুষের খুব প্রশ্ন, রাজপুর সোনাপুরবাসীর প্রশ্ন, যে আপনারা কথা দিয়েছিলেন সিআইসি আপনি যে পুজোর আগে গিফট দেবেন, বাড়ি বাড়ি জল প্রকল্প, জল ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে এসেছে। সেটা কি সম্ভব হচ্ছে? হ্যাঁ, জল ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে এসেছে। আমরা অলরেডি লাইনে জল চালু করেছি, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে জল পৌঁছে গেছে, সবকটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে। এইবার দেওয়া শুরু হবে কবে থেকে? এখনো এইবার লাইন ওয়াশ হচ্ছে। আগে ট্রিটমেন্ট প্ল্যান্টে ছিল, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে এখন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অব্দি গেছে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে ওভারেড রিজার্ভার যাবে, তারপরে, কারণ ওভারেড রিজার্ভারগুলো তো এখন পরিষ্কার করতে হবে। এখন আমরা জলটা ধুয়ে পরিষ্কার করছি না, যেহেতু অতি বৃষ্টি হচ্ছে বলে। 2025-এর ভিতরে বাড়ি বাড়ি জল পৌঁছানো সম্ভব? অবশ্যই। আর এই যে পাইপ লাইনের কাজ করার জন্য রাস্তা বেহাল অবস্থা হবে, তো হাউস কানেকশন কমপ্লিট হয়ে গেলেই আমরা পার্মানেন্ট রেস্টোরেশন করব। এখন টেম্পোরারি করতে হচ্ছে, কিন্তু পার্মানেন্ট করা যাচ্ছে না, কারণ হাউস কানেকশনগুলো তো বাকি আছে। পুরসভার এরিয়ায় কিছু কিছু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা সবকটাই নজর দিচ্ছি। আমরা নভেম্বরের থেকেই রাস্তা তৈরি করা, পার্মানেন্ট রেস্টোরেশন শুরু করে দেবো নভেম্বরের শেষ থেকে, এবং জানুয়ারির 15 তারিখের মধ্যে আশা করছি শেষ করে দেবো।
অনেক ধন্যবাদ। ধন্যবাদ।